নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময় আমাদের জন্য অপেক্ষা করেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আমাদের ভাবনাগুলো যদি সেতু পারাপার করে ওপারে যেতে পারে এবং আপনাদের কথাগুলো যদি এপারে আসতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেক দিন নতুন একটি ভোরের স্বপ্ন দেখি। আপনারা ইতিমধ্যেই হয়তো বা দেখেছেন বা সামাজিক মাধ্যমে যারা খুব বেশি সক্রিয় তারা ইতিমধ্যেই মন্তব্য করেছেন নানাভাবে। গতকাল আমাদের এই শহর থেকে অনতি দূরে বিশালগড়ের একটি অত্যন্ত আমি বলবো বর্বর ঘটনা। একটি নির্বাক প্রাণী, একটি কুকুরের ওপর অমানবিক নির্যাতন করেছে কেউ কেউ, এবং প্রাথমিকভাবে যে তিনজনের নাম পাওয়া যাচ্ছে তারা এখনো পলাতক। পুলিশ বলছে বাড়িতে নেই। একটি কুকুরকে প্রায় অন্ধ করে দেওয়ার একটি অসম্ভব বেধড়ক বেয়াদপিতে তারা নেমেছিলেন গতকাল। এবং আপনারা ইতিমধ্যে প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পৃষ্ঠায় আজ সকালবেলায় সেই খবর পড়েছেন যে শুধুমাত্র কুকুরটি নয়, এই কুকুরটি যাকে প্রভু বলে মানে, অর্থাৎ তার মালিক যিনি, তাকেও বেধড়ক পেটানো হয়েছে, কারণ তিনি বাঁচাতে গেছিলেন তার প্রিয় পোষ্যটিকে। কেন সেই কুকুরটিকে মারা হয়েছে? কারণ সে অটোতে রাখা একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কিছু মাংসের টুকরো ছিল। সেই রান্না করা মাংসের টুকরোগুলোর মধ্যে কুকুরটি জীব দিয়েছে, আর তাতেই বেধড়ক রাগ হয় সেখানকার কয়েকজন নাগরিকদের। তারা কুকুরটিকে রড দিয়ে এবং অন্যান্যভাবে মারতে শুরু করে। এই প্রসঙ্গটি আজ সকালবেলায় যখন প্রভাতী দৈনিক প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হয়, স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের এবং এই শহরের পশুপ্রেমী যারা, তারা সকাল থেকেই তাদের মতো করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অত্যন্ত আনন্দের খবর, এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আপনাদের বলছি, আজ সকালবেলায় রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর রণবীর রায় এবং এ রাজ্যে ইতিমধ্যেই পশু পাখিদের নিয়ে তাদের কর্মকাণ্ডে জনপ্রিয়তা লাভ করেছে। তারা ব্যাপকভাবে নিজেদের প্রচার এবং প্রসারে এগিয়েছে এই বলে যে পশু পাখিদেরকেও সমানভাবে সম্মান দিতে হবে মানুষের মতো করেই। আমাদের পসাম বলে একটি এনজিও, তারা কাজ করছে, এবং সেই এনজিওর যিনি অন্যতম প্রাণপুরুষ ঋগ্বেদ দত্ত, তিনিও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। তারা দুজনে মিলে সকালবেলায় বিশালগড়ে ছুটে যান। দন্ত চিকিৎসক ডক্টর রণবীর রায় নিজের গাড়ি করে কুকুরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন, এবং ঋগ্বেদদের তত্ত্বাবধানে কুকুরটি এখন ভালো আছে, তার চিকিৎসা চলছে। এই সংবাদটুকু দিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করছি। প্রথমেই আপনাদের দুজনকে স্বাগত জানাই। ডক্টর রণবীর রায়, যে কথাটা দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা, আপনি সকালবেলায় প্রত্যেকদিন পত্রিকা পড়েন এবং আমরা জানি, মানে আপনাকে আমরা যারা চিনি, যে আপনি সকালবেলায় চেম্বার করেন। আপনি একজন পেশাগত চিকিৎসক, সুতরাং সকাল থেকে আপনি চেম্বারে চলে আসেন। আজকে পত্রিকায় উঠে আপনি এই খবরটা পড়লেন এবং তারপর আপনি আর রুগী দেখলেন না, আপনি সঙ্গে সঙ্গে ঋগ্বেদদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিজে নিজের গাড়ি করে বিশালগড় চলে গেলেন। হোয়াট মোটিভেটেড ইউ, মানে কেন হঠাৎ করে আপনার এই সিদ্ধান্ত নিতে হলো যে আপনি চেম্বারটাকেও বন্ধ করে রাখবেন? ডাক্তারবাবুরা তো চেম্বার খুব সচরাচর বন্ধ করে না। যতটুকু পারি চেষ্টা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল যখন আমি পত্রিকা পড়ছি, প্রথমেই বলব প্রতিবাদী কলমের এই ভূমিকা সেটা অনস্বীকার্য। আজকে যদি প্রতিবাদী কলম এই ধরনের ঘটনাগুলিকে, আজকে শুধু কুকুরের এই ঘটনার একটা শুধু না, তার মধ্যে দিয়ে অনেকটা সমাজের মধ্যে যে একটা লার্জার স্কেলে একটা বার্তা গিয়েছে, সেইটা যদি আমাদের কাছে না আসতো তাহলে আমরাও তো জানতাম না তো খুব তাড়াতাড়ি। তো যখনই খবরটা দেখলাম, ঠিক খুব একটা নিজেকে ঠিক রাখতে পারলাম না। খবর করলাম ঋগ্বেদের সঙ্গে, কি হয়েছে, কোথায়। আমি তোমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছি যে কোথায় আছে কুকুরটা, বা আদৌ সুস্থ আছে কিনা। তারপরে ভাবলাম যে না, কিছু চিকিৎসার তো নিশ্চয়ই দরকার আছে। সারা রাত্রে কুকুরটি কিছু খায়নি, আহত হয়েছে, এবং যিনি মালিক বা যিনি মনিব, যিনি আহত হয়েছেন খুব কঠিনভাবে, তো তার সঙ্গে দেখা করা প্রয়োজন। তো আর খুব বেশি দেরি না করে চেষ্টা করলাম ওদের পাশে দাঁড়ানোর জন্য, কুকুরটি সাহায্য করার জন্য, চিকিৎসা করার জন্য। তো সেক্ষেত্রে খুব একটা সাংঘাতিক কাজ করে নিয়েছে সেটা না, বাট আবেগতাড়িত হয়েছে কিছুটা বটেই। কিন্তু অনেক দিন থেকেই সেটার সঙ্গে যুক্ত আছি, ফিল করছি কুকুর বা বিভিন্ন গৃহপালিত যে পশুগুলির যে আবেগ, ওরা যেভাবে কথা বলে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে, সমাজের সঙ্গে, ওদের যে বাঁচার একটা অধিকার থাকে একটা, সেটা নির্বাক হলো। সেই ক্ষেত্রে ওদেরও বাঁচার অধিকারকে, সেই গুরুত্বকে মর্যাদা দিতে গিয়ে সেই কাজটা অনস্বীকার্য। সেটা আমাদের করতে হবে, এটা সমাজের প্রতি একটা আমাদের একটা দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা রাখতে গিয়ে আমি আমার কাজ করেছি।
সুন্দর বললেন ঋগ্বেদ। একই প্রশ্ন যদি আপনাকেও করা হয় যে সকালবেলায় উঠে, আমি জানি আপনার জন্য এটা অলমোস্ট ডেইলি রুটিন যে এরকম ঘটনা আসতেই থাকে এবং নানা জায়গা থেকে আপনি এই কমপ্লেনগুলো পেতেই থাকেন, কিন্তু তারপরেও আজকের এই ঘটনাটি, মানে রড দিয়ে মেরে একটি কুকুরের চোখ প্রায় অন্ধ করে দেয়া হচ্ছে, এতটা মানে পাশবিক মানে ঘটনা সাম্প্রতিককালে পশু পাখিদের নিয়ে দেখা যায়নি। মানে সকালবেলাটা কেমন ছিল? দাদা, প্রথমেই প্রতিবাদী কলম নিউজ পেপারকে আমি ধন্যবাদ জানাবো। আজকে যদি আপনারা পাবলিশ না করতেন, আমাদের যারা আমরা পশুপ্রেমী আছি বা যারা এনজিও আছি তাদের কাছে হয়তো এই ইনফরমেশনটা আসতোই না। হলে আমরা যখন দেখি, স্যারও যখন আমাকে কল করেন, আমি আর্টিকেলটা পড়ি, নিউজ পেপার থেকে আমরা জানতে পারি বিশালগড় ব্রজপুর এরিয়াতে রূপন ভট্টাচার্য নামে একজন। আমি কথায় ফিরি, এক বন্ধু একটু কথা বলতে চাইছেন। কে আছেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, সংবিধানে তো সবাই বাঁচার অধিকার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সংবিধানে তো এমন কিছু নেই যে পশুটাকে মেরে দেবো বা জানার সাথে জানার মতন আচরণ করবো, এরকম তো সংবিধানে লেখা নেই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করে নিজের এই আবেগের কথাটি আমাদের সঙ্গে ভাগ করলেন। হ্যাঁ হ্যাঁ, তো দাদা আমি যখন দেখলাম, আমাকে স্যারও কল করেছিলাম, দেখলাম যে ব্রজপুর বিশালগড় এরিয়াতে একজন ব্যক্তি যার নাম রূপন ভট্টাচার্য, ওনার ওপর এবং ওনার গৃহপালিত যে কুকুর ছিল যার নাম বুলেট, জানতে পারলাম ওনার থেকে, ওর ওপর কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ করে। আপনাদের পাবলিশ করা নিউজ আর্টিকেল যে পিকচার ছিল কুকুরটার, সেটা দেখে আমি, আমাদের অর্গানাইজেশনের যেসব মেম্বার্স এবং বহু পশুপ্রেমীরা আমরা আতঙ্কিত হই। আমাদের খুব কষ্ট হয়, কারণ কি দেখছিলাম যে কুকুরটার নাক, মুখ, চোখ থেকে রক্ত পড়ছে। ঠিক কিছুক্ষণের মধ্যে, আপনাদের নিউজ পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অসংখ্য মানুষ ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ট্যাগ করছে, মেনশন করছে, যাতে আমরা কুকুরটাকে রেস্কিউ করি এবং তাকে আমরা আগরতলা নিয়ে আসি বা ট্রিটমেন্ট তাকে প্রোভাইড করি। সঙ্গে সঙ্গে স্যারও কল করলেন, আমরা একসঙ্গে আমরা বেরিয়ে গেলাম বিশালগড়ের জন্য। আমি যখন পৌঁছালাম আমরা ওনার বাড়িতে, ওনাকে আমরা, যার নাম রিপন ভট্টাচার্য, উনি একজন দিনমজুর, ওনাকে খুব করুণ অবস্থায় আমরা পাই। ওনার দুটো পাই কিন্তু লোহার রড দিয়ে পিটিয়ে মোস্ট প্রবাবলি ফ্র্যাকচার আছে, এক্সেসিভ সোয়েলিং পায়ে, পাগুলো হয়তো ভেঙে দেওয়া হয়েছে। আর কুকুরের কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল। সে তার মাথার পেছনে, তার চোখের মধ্যে, তার নাকে, মুখে, বিভিন্ন জায়গায় লোহার রড দিয়ে তাকে অ্যাটাক করা হয়। তার দোষ এতটুকুই ছিল, মাংসের একটা প্যাকেটে হয়তো মুখ দিয়ে দিয়েছিল। তার দোষ শুধুমাত্র অতটুকু। এই যে বিষয়টা আপনি বলছিলেন ঋগ্বেদ, যে তার মানে এইভাবে মারার ঘটনাটি, ও তো সারা রাত এই ব্যথা এবং যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছিল, হয়তো বা আপনাদেরই ডক্টর রণবীর রায় কিংবা ঋগ্বেদদের অপেক্ষা করছিল। কিন্তু আমি জানতে চাই, মানে একজন পশুপ্রেমী হিসেবে এবং সর্বোপরি যে আপনি যেহেতু এর ব্যাকরণটা জানেন ভালো করে, সারা রাত ওর আসলে শরীরী কষ্টগুলো কেমন হচ্ছিল? তারপর আমি ডাক্তারবাবুর মতামত নেব। কিন্তু বিং এন অ্যানিম্যাল লাভার এবং প্রত্যেক দিন তাদেরকে কাছ থেকে দেখার যে বিষয়টি, এই যে ও বলতে পারছে না কাউকে যে আমার মাথা ব্যথা করছে বা আমার শরীর ব্যথা করছে বা আমার চোখ দিয়ে রক্ত পড়ছে, কতটা পেইনফুল হয় আসলে? মানে পশু পাখি, আমরা যারা মানুষ, ব্যথাগুলো তো একই, যন্ত্রণাগুলো তো একই হয় বোধহয়। দেখুন, আজকে একটা মানুষের বা একটা বাচ্চার, আমরা বলি যে কুকুর হয়তো মানুষের বাচ্চারা যেরকম, ডগ ইজ এ চাইল্ড হু নেভার গ্রোজ আপ। একটা কুকুর সেই বাচ্চা যে কখনো বড় হয় না। সো একটা মানুষের বাচ্চা যতটা ব্যথা পাবে, সেই কুকুরটাও ততটাই সে ব্যথাতে ছিল। সারা রাত সে কোনো ট্রিটমেন্ট পায়নি। আমরা গিয়ে যখন দেখেছি তার মুখ পুরো ফোলা, সে চোখে দেখতে পাচ্ছে না, তার মাথার পেছনে এক্সেসিভ সোয়েলিং, যেখানে ওপেন উইন্ডো আছে, কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছিল। তো একটা মানুষের যেরকম ব্যথা সহ্য করতে হয়, সেই কুকুরটারও কিন্তু ততটাই ব্যথা সহ্য করতে হচ্ছিল। কারণ মানুষ বলতে পারবে, মানুষ হয়তো নিজের হেল্প নিজে করতে পারবে, একটা পশু কখনো সেটা পারে না। সেটা সবচেয়ে দুঃখজনক। রণবীর, আপনি কিভাবে দেখবেন, মানে বিং এ ডক্টর? আমি দুভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইছি। একটা হচ্ছে কুকুরটা, সেটা অবলা, যদি কেউ কুকুরের সংস্পর্শ থাকে, অনেকদিন কুকুরকে নিয়ে থাকে বা কিছুটা সময় কাটায়, কুকুর খুব সুন্দর কথা বলে এবং ওদের যে ভাবের আদান প্রদান, যিনি মালিক বা যিনি মনিব, ওরা খুব ভালো করে বোঝে। তো তুমি যদি দেখতে বা অনুভব করে ব্যাপারটা, একটা কুকুর সারা রাত্র ধরে কষ্ট পাচ্ছে, একটা সময়ের পরে কিন্তু বুঝতে পারছে যে আমার এই মুহূর্তে আর কিছুই করার নেই, আমার শুধু একটা মিনিমাম শেল্টার লাগে,
আমি চুপচাপ থাকতে লাগবে, হয়তো কিছু একটা হবে, এইভাবে করতে করতে সময় কিছুটা কেটে গেছে। কিন্তু আমি যখন সকালবেলা গিয়ে কুকুরকে দেখলাম, আমি যদি কিছুটা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা করি, ওর মাথার পেছন দিকটা ইডিমেটাস মানে অনেকটা ফুলে গেছে, মানে শুধু স্কিন বা চামড়ার উপরিস্থলটাই শুধু ইনজুর হয়নি, স্কিন হ্যাজ গট মেনি লেয়ার, এটা অনেকটা ডিপ উন্ড, মোর দেন 3 থেকে 4টে লেয়ার অব্দি গেছে, ওপেন উন্ড, কন্টিনিউ ব্লিডিং হচ্ছে এবং এক্সুডেড যেটা বলে এখান থেকে কন্টিনিউ বের হচ্ছে, ইউ ক্যানট ইভেন প্রেস ইট, কন্টিনিউ স্পন্টিনিউয়াসলি বের হচ্ছে ব্লিডিং। আর একটা চোখ, আমি খুব উদ্বিগ্ন, আদৌ আমরা চেষ্টা করছি, ঋগ্বেদ প্রথম কন্টিনিউ চিকিৎসা করে যাচ্ছে, ডাক্তার এখানে আমাদের সঙ্গে আছেন, কিন্তু কতটুকু কি করতে পারবো ভগবান, কিছুটা তো সহায় থাকতেই লাগবে, কিন্তু মারাত্মকভাবে চোখটা ইনজুর। আমার কাছে অদ্ভুত লাগছে, শুধু এক টুকরো মাংসের জন্য কুকুরের তো স্বাভাবিক প্রতিক্রিয়া একটা, মানুষের মতো এত মস্তিষ্ক সচেতনভাবে ও কি ইচ্ছে করে করলে কি হবে ও বোঝে না, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘ্রাণ পেয়েছে, এই প্রতিক্রিয়ায় ও কিছুটা মুখ দিতে চেষ্টা করেছে। তারপরে আমি শুনছি আপনার কথা, কিন্তু বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। প্রথমে আমি টিভি 24-কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদটা পরিবেশন করার জন্য। সংবাদটা পড়লাম এবং পাশাপাশি ডাক্তার এবং দুজনকে আমি ধন্যবাদ, সঙ্গে আপনাকে, আপনি যেভাবে উপস্থাপনা করছেন। আসলে একটা মুখ দিয়েছে, যদি ভালো মানুষ হতো ছেড়ে দিত, একটু মাংস না কি হতো, এভাবে কুকুরটাকে মানাটা আমার মনে হয় মানসিক বিপর্যয়, আমাদের মানসিক বিপর্যয় ঘটতে চলছে, যার ফলে এরকম অবস্থা হচ্ছে। কোনো মানসিক যদি ঠিক মস্তিষ্ক ঠিক থাকে তাহলে এই ধরনের ঘটনাটা ঘটতো না। মাংস গেছে, মাংস পাওয়া যাবে, কিন্তু কুকুরটা কিন্তু মেরে নিষ্পাপ, ও কোনো দোষ করে হয়তো মুখটা দিয়েছে, কি হয়েছে তাতে? আমি যদি এটা মেনেই নিই, দিয়েছে, আমি মাংসটা ফেলে দিব, আবার একটু মাংস আনবো, এইভাবে কুকুরটাকে না মেরে, এবং যে কুকুরটাকে ভালোবাসে তার পাওটাও ভেঙে যদি হাসপাতালে ভর্তি, সেটা আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমার মনে হয় মানসিক বিকাশ আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা মস্তিষ্ক খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ। মানসিক বিকাশ হারিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি ব্যবহার করলেন। হ্যাঁ রণবীর, দেখো কতগুলি জিনিস, এই কুকুরটার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই, এরকম না যে অনেক দিন থেকে ও ওই মহল্লার বা ওই পার্টিকুলার এরিয়ার সবাইকে কোনো জ্বালাতন করছে বা কোনো যন্ত্রণা দিচ্ছে, এরকম কোনো হিস্ট্রি নেই। আমি যেটা দেখেছি খুব টিমিড কুকুর, প্রভুভক্ত কুকুর, একটা পার্টিকুলার জায়গাতেও আসে, শুধু জাস্ট স্বাভাবিক প্রতিক্রিয়ায় যখন এই মাংসের টুকরোকে মুখ দিয়েছে, তার অনেকক্ষণ পরে বাড়িটা শনাক্ত করে ওই দুষ্কৃতিকারীরা বাড়িতে গিয়ে, তুমি যদি রডটাকে দেখো, এটা অলরেডি ব্যান্ড, কতটুকু অমানসিক নির্যাতন করলে, কতটুকু দুঃসহ যন্ত্রণা সহ্য করেছে কুকুরটা, ভাবতে শিহরণ জেগে যাচ্ছে। একটা অলমোস্ট ইজ ব্লাইন্ড, একটা চোখ তার নেই, কর্নিয়া খুলে বেরিয়ে যাচ্ছে তার। আর ওই যিনি ওর মালিক, ওই ভদ্রলোককে দুটো পা, আমি জানি না ফ্র্যাকচার আছে কিনা, কিন্তু যতটুকু সোয়েলিং দেখলাম, ওনার ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার, ডাক্তার দেখিয়েছেন উনি, চিকিৎসা চলছে, আমরা চেষ্টা করছি কিছু ওষুধপত্র দেওয়ার জন্য, ফার্দার ট্রিটমেন্ট চলবে। তো সবটাই দুর্ভাগ্যজনক বলবো না, সেটা অমানবিক বলবো না, একদম নিষ্ঠুর একটা ঘটনা, সেটা হওয়া উচিত না, এবং মানসিক বিকারগ্রস্ত না হলে। এবং দেখো, হ্যাবিট ইজ এ সেকেন্ড নেচার। যদি এই মুহূর্তে এই ধরনের জিনিসগুলি, যেটা আজকে তোমাদের সংবাদ থেকে বেরিয়ে আসলো, এগুলি এখন থেকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, রোধ করতে না পারি, আস্তে আস্তে আজকে যে দুষ্কৃতকারীরা, অমানুষরা এই ঘটনা ঘটিয়েছে, কালকে মানুষের সঙ্গে করতে পারে। ঠিক। আমাদের এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে এই শহরের জনপ্রিয় অনেকেই এবং সাধারণ যারা নেটিজেন, তারা তাদের মতো করে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। আমরা কয়েকটি পড়ে শোনাই আপনাদের। অনিন্দিতা রায়, তিনি সকালবেলাতেই লিখেছেন, পসাম জেনেছে। রামকৃষ্ণ দেবনাথ, তিনি লিখেছেন 1000% শাস্তি প্রয়োজন। সীমা দাশগুপ্ত লিখেছেন, ও মাই গড, ঠাকুর ওদের যেন চরম শাস্তি হয়। সবুজ কলি মিশ্র লিখছেন, ইস কি বর্বরতা। শান্তনু শর্মা লিখছেন, ছবিটি দেখার সাহস পেলাম না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এদিকে সোনালী রায় বাগচি, তিনি লিখছেন, উফ, সহ্য করতে পারছি না, কঠিনতম শাস্তি দাবি করি। গোবিন্দ ধর লিখছেন, এ ধরনের বর্বরতা ক্রমশ চারপাশ ঘিরে আসছে, মানুষ বড় অমানুষ, অমানবিক হয়ে যাচ্ছে, এরকম বিবর্তন তো আমরা চাইনি। অলকা ভট্টাচার্য লিখেছেন, ইস, ভাষাহীন কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যেন আর কোনোদিন কেউ কল্পনায়ও আনতে না পারে এরকম হিংস্রতা।
পান্না চৌধুরী লিখেছেন, খবরটি প্রতিবাদীতে পড়লাম, মনে হচ্ছিল ওরা পশু আর মানুষকে মারেনি, কিছু পশু মিলে দুজন মানুষকে মেরেছে। সন্দীপ নাথ লিখেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যারা এরকম নৃশংসভাবে কুকুরকে মেরেছে। অমর ঘোষ লিখেছেন, নৃশংস, বর্বর এবং কোনোভাবেই অন্তত মানুষ বলা যাবে না, ছি। মানস পাল তিনি লিখেছেন, এ তো চূড়ান্ত অসহনশীলতার উদাহরণ, ভয়ঙ্কর। এদিকে সুপর্ণা মজুমদার রায় তিনি লিখছেন, এখন তো মানুষ পশুর চেয়ে অধম হয়ে গেছে, তাই মানবতা উধাও হয়েছে। শ্রীবাণী ভট্টাচার্য লিখছেন, আই হেট অ্যান্ড কন্ডেম অল দোজ কালপ্রিটস। শম্পা ভট্টাচার্য লিখেছেন, মানুষ এত নৃশংসতা একটা অবলা প্রাণীর ক্ষেত্রেই করতে পারে, ওদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। এদিকে হীরক সরকার লিখছেন, কি সাংঘাতিক। রামু সাহা লিখছেন, এটা ঠিক হয়নি। মনীষা নাথ লিখছেন, মাগো। পিকে চক্রবর্তী লিখেছেন, অমানবিক ও বিকৃত মস্তিষ্কের নিদর্শন। রাখি বিশ্বাস আমাদের রাজ্যের একজন আইএএস আধিকারিক, তিনি লিখছেন, অমানবিকতার চূড়ান্ত নিদর্শন। এদিকে উত্তম চক্রবর্তী লিখছেন, মানুষ এত নৃশংস হয় কি করে, এরা আসলে মানুষ নয়, মানুষ নামধারী অন্য কিছু। নবাশিস নাথ তিনি একজন সাংবাদিক পেশায় লিখছেন, অসভ্যগুলোকে সভ্যতার সাথে পরিচয় করাতে হবে, সেটা যেভাবেই হোক, শক্ত হাতে বা নরম হাতে। বিষ্ণু ঠাকুর লিখেছেন, ওই রাক্ষসরূপী নরখাদকদের এইভাবেই চিবিয়ে খেয়ে ফেলা উচিত। মৌসুমী ভট্টাচার্য লিখেছেন, ছি। সায়ন সাহা লিখছেন, মনুষ্যত্বের বিনাশ। সুবীর চক্রবর্তী লিখছেন, তাদের কাছে একটি জীবনের দামের চেয়ে এক পোটলা মাংসের দাম অনেক বেশি মনে হয়েছে। মৌরিতা রায় লিখেছেন, ইস, মানুষই বোধহয় এতটা অমানুষ আর নৃশংস হতে পারে। আমরা এই যে কিছু মন্তব্য পড়লাম, শহরের পরিচিত জনেরা বা নেটিজেনরা তারা লিখছেন, আমি ঋগ্বেদ আপনার কাছে আবার জানতে চাইবো, কোথাও কি গিয়ে একটা মানে স্যাটিসফ্যাকশন কাজ করে যে হ্যাঁ পশুটা আক্রান্ত হয়েছে, ব্যথা পেয়েছে, তো ঠিক, কিন্তু এই যে স্বতঃস্ফূর্তভাবে আইএএস আধিকারিক থেকে শুরু করে, বাচিক শিল্পী থেকে শুরু করে, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে সকল অংশের মানুষ, তারা কিন্তু আমি একটা জিনিস দেখলাম, প্রতিবাদ কিন্তু করছেন এবং তাদের মতো করে মুখর হচ্ছেন। রণবিদ্যা সকালবেলায় যে পোস্টটি করেছেন ফেসবুকে, সেখানেও প্রচুর মানুষ তারা তাদের মতো করে কমেন্ট করছেন। আপনারা পোস্ট করেছেন, লাইভ করেছেন ভিডিও, সেখানে প্রচুর মানুষ তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। কোথাও কি এটা একটা শক্তি দেয় যে না, মানে মানুষ এখন ধীরে ধীরে প্রতিবাদী হচ্ছেন পশু পাখিদের ওপর অত্যাচার হলে? দেখুন, 9-9.5 বছর হলো পসম শুরু হয়েছে। এর আগে ত্রিপুরাতে একটা কোনো অর্গানাইজেশন অ্যানিমেলসদের জন্য, অ্যানিমেল ওয়েলফেয়ারের জন্য কাজ করবে সেটা আমার জানা ছিল না। তো আমরা 9-9.5 বছর ধরে করছি। যখন শুরু করেছিলাম তখন এই সাপোর্টটা পাইনি, মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা পাইনি। আমরা বহু ক্যাম্পেইনস, স্কুলে প্রোগ্রাম, কলেজে প্রোগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাওয়ারনেস ছড়ানোর চেষ্টা করছি অ্যানিম্যাল লজ নিয়ে। এখন যে সাপোর্টটা আমরা পাই বা পশুরা পায়, আমি বলবো পশুরা যে সাপোর্টটা পায়, আগে কিন্তু সেটা এতটা অ্যাওয়্যারও ছিল না মানুষ, আর সেই সাপোর্টটা বা সেভাবে কন্ডেমও মানুষ কিন্তু ভোকাল ছিল না এতটা। এখন অনেকটা বেশি করে, সেটা নিশ্চয় শক্তি দেয়। আজকে যত মানুষ একসাথে মিলে আমরা প্রতিবাদ করব, আমরা যত অ্যানিম্যাল ক্রুয়েল্টির এগেনস্টে সবাই একসাথে মিলে দাঁড়াবে, কোনো অর্গানাইজেশন সিঙ্গেল হ্যান্ডেডলি অ্যানিম্যাল ক্রুয়েল্টিকে শেষ করতে পারবে না। সবার এগিয়ে আসতে হবে। আজকে মানুষ যেভাবে এগিয়ে আসছে, নিশ্চয়ই আজকে হোক না কিছুদিন পর হোক, আমরা সবাই মিলে এই অ্যানিম্যাল ক্রুয়েল্টিকে নিশ্চয়ই আমরা কমিয়ে আনতে পারবো। কিন্তু তার সঙ্গে সেটাও আমি বলবো, যেমন মানুষের কম্প্যাশন, অনেক মানুষের কম্প্যাশন টুয়ার্ডস অ্যানিমালস নিশ্চয়ই বাড়ছে, তেমনি কিন্তু একটা লার্জ সেকশন অফ মানুষ তারা কিন্তু অ্যানিম্যালের প্রতি ক্রুয়েল্টি, তাদের সেই মনোভাবটাও তাদের বাড়ছে। আপনি প্রথম শুরুই করেছিলেন যে আমাদের জন্য হয়তো একটা ডেইলি রুটিন, অ্যাবসলিউটলি এটা কিন্তু আমাদের জন্য একটা ডেইলি রুটিন হয়ে গেছে। কখনো কোনো গরুর গায়ে অ্যাসিড ঢেলে দিচ্ছে, কখনো কোনো বেড়ালের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে, কোনো কুকুরকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চেপে তাকে খোঁড়া করে দেওয়া হচ্ছে। আমরা রোজ প্রতিনিয়ত এগুলো দেখি। আজকে এই নিউজটা থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু প্রতিবাদী কলম নিউজ পেপার, যে আজকে হাইলাইট হয়েছে, যেটা খুব দরকার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। কিন্তু এরকম বহু, এবং আমার মনে হয় একটি প্রভাতী পত্রিকার প্রথম পৃষ্ঠায় বিশাল বড় কুকুর ব্যথা পেয়েছে নিয়ে একটি খবর, নিঃসন্দেহে বিশাল মানে সাধারণ মানুষকে অন্তত একটু হলেও সজাগ করবে। একদম। রণবিদ্যা, এখানে মানে রোল অফ মিডিয়া আমি যদি বলি, আমি যেহেতু এই খবরটি প্রতিবাদীতে বেরিয়েছে এবং PB24 এর একটি সিস্টার কনসার্ন বা মাদার কনসার্ন, আমি বারবার এই নামটি উচ্চারণ করতে চাই না, কিন্তু তারপরেও আমি আবেগকে সরিয়ে রেখে বলতে চাইছি যে
মিডিয়া মানে রোল অফ মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়ার কথা যদি আনি সেটা আরেকটা প্রশ্ন হতে পারে, কিন্তু সার্বিকভাবে পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেল, আমরা তো মানুষ দুর্ঘটনাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে খবর দেখাই, ব্রেকিং নিউজ হয় যে এখানে দুর্ঘটনা হয়েছে, প্রত্যেকটি মানুষজনিত দুর্ঘটনার খবর কিন্তু দেখানো হয় বা পত্রপত্রিকায় ছাপা হয়, মৃত হলে তো দেখানো হয়, কিন্তু একটি কুকুর দুর্ঘটনায় মারা গেছে সেটা খবর হবে, এখনো এটা অলীক স্বপ্ন বলে মনে হয় মিডিয়ার জন্য। হোয়াট ডু ইউ ফিল, মানে পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক চ্যানেলসগুলো এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য কি ভূমিকা পালন করতে পারে? হ্যাটস অফ টু ইউ, নত জানো তোমাদের প্রতি। শুধু কিছুটা আবেগতাড়িতভাবে প্রবলেমটা বা সমস্যাটা কোথায় দেখো। প্রথমত আজকে পরে আর কোনোদিন চাইবো না কোনো কুকুর বা কোনো পশু ইনজুর হয়েছে সেই খবর নিয়ে আমাদের অ্যাওয়ারনেস বেড়ে চলুক, আমি আজকের পরে কোনোদিন চাইবো না। যেটা চাইবো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রত্যেকটি পশুকে সুন্দরভাবে বাঁচতে গিয়ে মিডিয়া রোলটা কী হতে পারে সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যখন কোনো কুকুরকে সবাই দত্তক নেয় বা কেনে বা দোকান থেকে নিয়ে আসে বা ঘরে নিয়ে আসে, এগুলি খুব ছোট থাকে, দেখতে সুন্দর লাগে, দেন অনেকগুলি ফ্যাক্টর একসঙ্গে কাজ করে, আদর থাকে। আস্তে আস্তে যখন কুকুরগুলি বড় হয় ওদের রিকোয়ারমেন্ট অনেকটা বেড়ে যায়। সে ফুড হ্যাবিট বলো, ওদের ইলনেস বলো, ওদের প্রতি যত্নবান বা যতটুকু সযত্ন হওয়া দরকার সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার বলো, সেক্ষেত্রে অনেকটা কিন্তু আলাদা কিছু কিছু ফ্যাক্টর থাকে, সেগুলি না হয়ে উঠে পারে। তো সেগুলি উঠে না পাওয়ার জন্য আস্তে আস্তে মানসিক যে আমাদের প্রথম যেদিন কুকুরটা ঘরে ছিল সেই ক্ষেত্রে দ্য ওয়ে অফ থিঙ্কিংটা আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়ে যায়, যেটা আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে পেয়েছি। তখন আস্তে আস্তে অনেকে একটা সময় পরে মনে করে আজকে কুকুরটা এত অসুস্থ হয়ে গেল, তো হয়ে গেল, আমার দ্বারা খাওয়ানো সম্ভব হচ্ছে না, চিকিৎসা সম্ভব হচ্ছে, ওকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসি। তো সেই ক্ষেত্রে মিডিয়া রোলটা আমি সাংঘাতিক, আমি ইম্পর্টেন্ট মনে করব যে প্রাত্যহিক না হলো, দৈনন্দিন না হলো, অন্তত একটা একটা স্লটে প্রত্যেকটি ইলেকট্রনিক্স মিডিয়ায় হোক বা প্রিন্টিং মিডিয়ায় হোক, যে কুকুরগুলিকে কোন সময় নিয়ে আসতে হবে, চিকিৎসার ধরনটা কী হতে পারে, রাউন্ড দ্য ক্লক চিকিৎসার পদ্ধতি কেমন হতে পারে। আরেকটা হলো শেল্টার হাউস, যে এই যে রাস্তার কুকুরগুলিকে আমরা বা যারা যারা পশুপ্রেমী আছে সবসময় আমরা যত্ন করার চেষ্টা করি, কিন্তু যখনই ইনজুর হয় কোনো পিক আপ ভ্যান নেই, ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সারা রাত। অদ্ভুত, এখানে ওপিডি আছে, আমাদের এখানে যে হসপিটাল আছে বা যে কোনো কলেজ আছে, রাত্রেবেলা দুর্ভাগ্যক্রমে যদি কোনো কুকুর বা কোনো পশু ইনজুর হয়, সেটা ব্যক্তিগতভাবে চিকিৎসা করা ছাড়া ওদেরকে রাখার কোনো জায়গাই রাজ্যে নেই। ওদেরকে কিছুটা সময় কোনো একটা জায়গাতে স্যালাইন দিয়ে বা কোনো রিহাইড্রেট করে কোনো রাখার কোনো বন্দোবস্ত এই শহরে নেই। তো সেই ক্ষেত্রে সরকার এবং যারা পশুপ্রেমী আছে একটা মিলিত প্রয়াস দরকার, যাতে 24 ঘন্টা না হলো কিছুটা সময় কোনো একটা চিকিৎসকের অধীনে কোনো ইনজুর্ড বা আঘাতপ্রাপ্ত কোনো পশু যাতে শুশ্রূষা পায় এবং প্রয়োজনীয়তা পায়, কিছুটা মেন্টাল একটা অ্যাগোনিক থেকে দূরে গিয়ে যে সময় যদি না পারে সেইকে অ্যাডপ্ট করার জন্য কোনো একটা সংস্থা যদি এগিয়ে আসতে পারে বা সরকারও যদি এই ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে পারে, সেক্ষেত্রে সরকারকে ওয়াকিবহাল করার দায়িত্ব কিন্তু মিডিয়ার আমার আছে বলে আমি মনে করি। খুব সুন্দর বললেন ঋগ্বেদ। আরেকটা বিষয় জানতে চাই, মানে আমাদের এই শহরে আমরা দেখছি যে এখন কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বাড়িতে পোষ্য রাখেন, মানে পালার জন্য হোক, বাড়ি গার্ড দেওয়ার জন্য হোক, নানা কারণে, মানে এবং কোভিডের সময় আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ বাড়িতে বাড়িতে কুকুর নিয়েছে, পাখি নিয়েছে, খরগোশ নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই রকম একটি প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি যদি আমাদের সার্বিকভাবে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলার চেষ্টা করি, আমার কুকুরটি হয়তো বা কেউ মেরেছে তা নয়, রাস্তায় তার দুর্ঘটনা ঘটলো রাত্রিবেলায়, দিনের বেলায় হলে যেটা ডক্টর রণবীর রায় বললেন যে হাসপাতালে নেওয়া যাবে বা চিকিৎসকের কাছে নেওয়া যাবে, কিন্তু গতকালকের এই ঘটনাটির মতো রাত্রিবেলায় যদি কোনো একটি কুকুর হঠাৎ করে এরকম বিপদের সম্মুখীন হয়, আমরা মানুষের ক্ষেত্রে ফার্স্ট এইড যেটা বলি, তাদের জন্য কি করা? সারা রাত এই কুকুরটির জন্য তার মালিক যিনি রূপেন বাবু, তিনি কি করতে পারতেন, কি করলে তার খানিকটা আরাম হতো বা তার আরেকটু আরাম লাগতো, এই নিয়ে কোনো টিপস কি দেওয়া যাবে? দেখুন, বিষয়টা হচ্ছে ত্রিপুরাতে 4টা-5টার পর হসপিটাল বন্ধ থাকে, গভর্নমেন্ট হসপিটাল। প্রাইভেট ক্লিনিক্স আছে, বাট সেটাও একটা সীমিত টাইম অবধি খোলা থাকে, 9টা-10টা অ্যাপ্রক্স ধরলাম। তারপর ডক্টর পাওয়াটা খুবই মুশকিল হয়। প্রথম কথা বলবো যে গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে, সেখানে একটা অ্যানিম্যাল শেল্টার, তার সঙ্গে একটা 24/7 অ্যানিম্যাল হসপিটাল না খোলা খুব বড় বিষয় না আমার মনে হয়। অনেক দিন ধরেই আমরা চাইছি সেই জিনিসটা হোক। এখন বলছি কুকুরের কথা, রাস্তাতে যেসব কুকুর অ্যাক্সিডেন্ট করছে,
হয়তো বা একটা কুকুরকে আমরা এনজিও যারা আছি বা পশুপ্রেমী স্যারের মতো যারা আছেন হয়তো নিজের বাড়িতে রেখে কোনোভাবে ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা হেল্প করার চেষ্টা করলো। আজকে আমরা তো অনেক গরু অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্ট্রে ক্যাটেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদেরকে কোথায় রাখার? রাইট, আমার ঘরে তো আমি স্ট্রে ক্যাটেলকে তুলে নিয়ে রাখতে পারবো না। ঠিক। ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য রাতেও হসপিটাল খুব প্রয়োজন ত্রিপুরাতে, অন্তত আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। অ্যাবসলিউটলি। এখন উনি কি করতে পারতেন? দেখুন, উনি এনজিওসদেরকে কল করতে পারতেন। এখন এনজিওরা ভলেন্টারি সার্ভিস প্রোভাইড করছে অনেক কেসেস না, আমি ওইটাই বলছি, এত রাতে মেবি আগরতলা থেকে বিশালগড় গতকাল রাতে যাওয়াটা নাও সম্ভবপর হতো পসামের জন্য বা অন্য যে কোনো সংগঠনের জন্য, কিন্তু আমি বলতে চাইছি যে বাড়িতে আমি যদি তাকে খানিকটা শুশ্রূষা দিতে চাই তাহলে প্রাথমিকভাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা আমার অ্যান্সার করা থেকে বেটার হতো কোনো একজন পশু চিকিৎসক যদি সেটা অ্যান্সার করতেন। বা স্টিল তাকে নিজের ঘরে এনে রাখা, স্যালাইন ওয়াটার দেওয়া, তাকে একটা কমফোর্টেবল বেডে তাকে রাখা। তার সঙ্গে দেখুন, মানুষের সাথে কুকুর নিজের ওনারকে নিজের প্রভুর মতো দেখে, নিজের কম্পেনিয়ন হিসাবে দেখে। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওকে কমফর্ট করা, এগুলোই করা যেতে পারে। আইস প্যাক ইউজ করতে পারে, যেসব সোয়েলিং জায়গাগুলো আছে আইস প্যাক ইউজ করতে পারে। আয়োডিন সলিউশন পাওয়া যায়, এগুলো সবারই কিনে রাখা উচিত। আয়োডিন সলিউশন দিয়ে ওয়াশ করে দেওয়া যায় জায়গাটাকে। কিছু যেরকম স্ক্যাভেন স্প্রে বা যেরকম হিলিং স্প্রে থাকে, এগুলো ওটিসি প্রোডাক্ট, এগুলো যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাওয়া যাবে, সেগুলো স্প্রে করে দিতে পারে, কিছুটা রিলিফ পাবে। পেইন কিলার খুব ইম্পর্টেন্ট, বাট উইদাউট ভেটেরিনারি ডক্টরস প্রেসক্রিপশন পেইন কিলারটা তো স্বাভাবিক দেওয়াটা সম্ভব হয়ে উঠবে। ঠিক হবে না। ডাক্তারবাবু, আমি একটু ঋগ্বেদকে কন্ট্রাডিক্ট করবো এখানে। যদি মেডিকেলি ব্যাপারটা ভাবি, খুব একটা সহজ না ব্যাপারটা, যেটা ঋগ্বেদ বললো। ফার্স্ট এইডটা ওই ভদ্রলোকটা যার আজকে কুকুরটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় বা যিনি এইভাবে মারাত্মকভাবে ইনজুর হয়েছে, সেই ক্ষেত্রে ওই লোকটির ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলির ব্যবস্থা করে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব না হতে পারে। বাট আমি নিশ্চিত সকালবেলা আজকে প্রতিবাদী কলমের খবরের পরে এবং আজকে এই মুহূর্তে যারা আমরা সবাই এখানে বসে কথা বলছি, যারা শুনছেন, প্রত্যেকটি এলাকা যেই বিধায়করা যারা আছেন, নির্বাচিত বিধায়করা যারা আছেন, বা যে ক্লাবগুলি আছে, বিভিন্ন ধরনের সামাজিক সংস্থাগুলি আছে, সবাই যদি এই পশুদের সুস্থতার জন্য একটা কমিটি করে, একজন ডাক্তারকে অন কলে রাখে আপাতত, কারণ প্রত্যেক বাড়িগুলির মধ্যেই এখন গৃহপালিত পশু আছে, যেটা ঋগ্বেদ বলছিল, সে গরু হতে পারে, কুকুর হতে পারে, বেড়াল হতে পারে। তো ওদের চিকিৎসার জন্য অন কলে যদি কাউকে রাখা যায়, যে রাত্রে যে কোনো সময় একটা সময় একবার এসে দেখিয়ে যে কালকে হসপিটালে নিয়ে যাওয়া অবধি কিছু প্রাথমিক চিকিৎসা করা। আর বাকি যেটা বলছে কিছু কিছু ওষুধ দেওয়া, স্প্রে দেওয়া, এখানে হাইপার সেন্সিটিভিটি হয়ে যেতে পারে। আমরা যেরকম যে কোনো মানুষ যে কোনো ওষুধে একটা অ্যালার্জিক হতে পারে, ওই মুহূর্তে ইনজুরির পরে যদি বিভিন্ন ওষুধে এই ক্ষেত্রে আবার একটা অ্যালার্জিক রিয়েকশন হয়ে যায়, দিস ইজ এ বডি অলসো, এখানে একটা ফিজিওলজি আছে, তখন মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ডাক্তারের তত্ত্বাবধানেই কিছুটা করার শ্রেয় আমার মনে হচ্ছে। আমরা সকালবেলা থেকেই দেখছি অনেকে যারা আমাদের এই বিষয়টিতে মানে সজাগ হয়েছেন তারা লিখছেন, যেমন সুমন ভট্টাচার্য লিখেছেন হায় রে, সুনন্দিত ভট্টাচার্য লিখছেন একদম শাস্তি হওয়া উচিত। এদিকে সোমা বিশ্বাস লিখেছেন শুধু ছি, জাকির হোসেন লিখছেন ইস, পবিত্রকল লিখছেন এই ধরনের নৃশংসতার নিন্দার ভাষা নেই, অমানুষে ভরে রয়েছে। পিয়ালি চৌধুরী বলছেন নৃশংস। জুয়েল দেবনাথ লিখছেন তারাই আবার সামাজিক মাধ্যমে লিখে বেড়ায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শঙ্কর্ষণ লিখছেন অসভ্য বর্বর। চন্দ্রাশিস দণ্ড লিখছেন ছিছি, হারামজাদাকে অবিলম্বে বেদম মেরে জেলে ঢোকানো উচিত। প্লিজ এই কথা বলেছি বলে কেউ আবার নিজেদের মানবিকতা দেখাতে আসবেন না। আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র মানুষের দুঃখ কষ্ট আছে আর কারো কোনো কষ্ট নেই। কি কষ্ট হয়েছে কুকুরটির ভাবলেও গা শিউরে ওঠে। বিপুল ভৌমিক লিখেছেন মানুষ নয় এরা জানোয়ার, জীবনের মতো এদেরকে মাংস খাইয়ে দেওয়া উচিত। সুমন নাগ লিখছেন মানুষরূপী জানোয়ারদের সাজা হওয়া উচিত। এদিকে সৈকত দে লিখছেন এইসব মানুষ নাকি জানোয়ার, নিষ্পাপ প্রাণীও দেখি এখন রেহাই পায় না এই দুনিয়াতে। যারা এই জঘন্য কাজ করেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। বিপ্লব চক্রবর্তী লিখছেন বর্বরতা। মিলি রায় লিখছেন ছি মানুষ। রুমিদেব লিখছেন ধিক্কার, দুটো প্রাণের চেয়ে সামান্য মাংস তাদের কাছে বেশি হয়ে গেল। দিলীপ দাস লিখছেন মানুষ পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। বলছিলাম নমস্কার স্যার। হ্যাঁ, যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে? তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়াটি জারি আছে, এখনো হয়নি, তারা গ্রেফতার হননি এখনো কেউ। তারা কি আদৌ হবে না হবে না সেটা আপনার কি মনে হয় আপনি বলুন। আপনি আমাকে প্রশ্ন করলে আমি কিভাবে বলতে পারবো তারা আদৌ গ্রেফতার হবেন কি হবেন না? আমি থোড়াই পুলিশ বা আইন দেখি। যারা পশুর
প্রতি আক্রমণ করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, কি বলা হয় সেটাই বলছি, আপনি বলুন কি করা উচিত সেটা বলুন, বা কি করলে আপনার মন শান্তি পাবে সেটা বলুন। একজন যে আপনার সাথে আছেন পশুপ্রেমী, উনি বলুক না যে যারা যে পশুর প্রতি আক্রমণ করছে তাদেরকে কি নাম দেওয়া হয়। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনারা যারা প্রত্যেক দিন আমাদের এই আয়োজনগুলোতে নিজেদের কথা বলেন, নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা করেন বিষয়গুলো, আপনারা শুনছেন, আমরা কিন্তু প্রত্যেকের মতামতগুলো পড়ছি, তাদের কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন পাল্টা, এখান থেকে উত্তর দেওয়া কঠিন। মহুয়া সরকার লিখেছেন, ও মাই গড ছি। প্রসেনজিৎ মজুমদার 3 বার ছি 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 লিখেছেন। এদিকে সুকমল কান্তি ঘোষ লিখছেন, সো প্যাথেটিক। ভবতোষ নাথ চৌধুরী লিখছেন, স্পিচলেস। আমি ডক্টর রণবীর রায় আপনার কাছে জানতে চাইবো, আপনি নিজে বাড়িতে একটি কুকুরকে নিজের বিছানায় রাত্রিবেলা নিয়ে ঘুমোতে যান, তাকে নিয়ে প্রত্যেক দিন সময় কাটান নিজের মতো করে। হাউ মানে ইম্পর্টেন্ট ইজ ইট, মানে আমি যদি বলি আমাদের যে এডুকেটেড ক্লাস কোট আনকোট ছেলেমেয়েরা যারা এখন পড়াশোনা করছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কিংবা বাড়িতে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছে, তাদের মা বাবাদের কাউন্সিলিং অন্যান্য জিনিস নিয়ে যেমন দরকার, যে তোমরা মোবাইল খেলবে না বা গেমস খেলবে না, স্কুলে গিয়ে কারোর সঙ্গে পালিয়ে যাবে না, বাজে টিফিন খাবে না, ফাস্টফুড খাবে না, চিপস খাওয়া ভালো না ইত্যাদি, ঠিক একইভাবে একজন মা এবং বাবার কতটা মানে ইম্পর্টেন্ট যে তিনি তার ছেলে মেয়েকে পশু পাখি নিয়েও কাউন্সিলিং করবেন, এটা আপনার কি মনে হয়? ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব প্রাসঙ্গিক এই আলোচনাটা। নিয়মানুবর্তিতা যদি শিখতে হয় কুকুরের থেকে শিখতে হয়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কোন সময় কুকুরটা খাবে, যদি একটা সময় দেরি হয় কি ধরনের আচরণ করা যেতে পারে একটা সুস্থভাবে, সেটা কুকুর থেকে শিখতে হয়, যেখানে আস্তে আস্তে পরিবারের মধ্যে সেই ভাইবটা চলে আসে। আমি এই মুহূর্তে ফিলিং হাংরি, আমি খিদে পেয়েছি, কিছু খাবো, সেটা কুকুরটাও খিদে পায়। ওই মুহূর্তে যদি কোনো অবস্থার সাপেক্ষে কুকুরটা খেতে না পারে, কি হবে, কি করা যেতে পারে, সেটা কুকুর থেকে শিখতে লাগে। আপনার কুকুরটার কি নাম? শিনু। ও খিদে পেলে কি করে, মানে কিভাবে বোঝায়? ও কিছুটা সময় অপেক্ষা করে, একটা সিঁড়ি আছে, সে জানে নির্দিষ্ট সময় এখানটাতে আসবে, অপেক্ষা করে আনটিল হিজ টাইম কামস। তারপরে যদি কোনো কারণে দেরিও হয়, ও চেষ্টা করে একটা দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু এই যে অপেক্ষা করার একটা যুক্তিগ্রাহ্য একটা অবস্থা, সেটাকেও সম্মান করে। এবং এই জিনিসটাই যদি আমরা আমাদের পরিবার থেকে শিখে আসি, যে কিভাবে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা মেনটেন করতে লাগে, অসুস্থ হলে কিভাবে আমি চিকিৎসার প্রয়োজনকে আমি সামনে নিয়ে আসতে লাগবে, সেটা কুকুর থেকে শিখতে লাগে। দিস ইজ সামথিং ডিফারেন্ট, এটা বলে বোঝানো যায় না। সেই ক্ষেত্রে ওদের ভাষাটা, ওদের আদান প্রদানটা, ও প্রত্যেকদিন আমার সঙ্গে কথা বলে, সকাল থেকে রাত অবধি। এখন আমি যাব বাড়িতে, কখন যাব, ওর কি হবে, তারপরে কি হবে, আনটিল হি স্লিপস, প্রত্যেক মুহূর্তে হি টকস টু মি, এবং আই টক টু হিম, এভরি অফ মাই ফ্যামিলি মেম্বার টক টু হিম। এবং ওই ভাষার যে আদান প্রদান, একটা রাস্তা, আমার কতগুলি রাস্তায় আমি এখন যাওয়ার পরে আমার কিছু কাজ থাকবে, আমার ছোট্ট গলিতে 4টে কুকুর আছে, ওদেরকে প্রত্যেক ওরা ওয়েট করছে আমার জন্য। তো শুধু আমি না, আমি ভেরি লাকি এনাফ, আমি যেখানটায় থাকি ওদের এই রাস্তাটার, এই গলিটার মধ্যে অনেকেই এরকম কুকুরগুলিকে খাবার দিয়ে যত্ন করে। অ্যান্ড ইটস এ কালেকটিভ এফোর্ট। সমষ্টিগত যদি সবাই এগিয়ে না আসে, ওদের গুরুত্বটা না বুঝে, তখন মুশকিল হয়ে যায়। আর এই ধরনের ঘটনাগুলি মাঝে মধ্যে এটাই প্রমাণ করে যে আমরা এখনো মানুষ হতে পারিনি। ঋগ্বেদ, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে যারা, মানে এই যে আমি মারলাম একটা কুকুরকে, অনেকটা মানুষকে মারার মতোই তো, একটি প্রাণীকে আমি হত্যা করার চেষ্টা করলাম। আমি সকালে ডক্টর রণবীর রায়কে বলছিলাম যে এটা অলমোস্ট অ্যাটেম্প্ট টু মার্ডার। এই যে একটা মানে ভীষণ নিজের সঙ্গে নিজেকে প্রতারণা করার একটি খেলা এবং তাকে মেরে ফেলার একটি ভয়ঙ্কর ঘটনা, এতে শাস্তি কি হতে পারে? আই এম ভেরি হ্যাপি ঋগ্বেদ যে আজকে ওই লোকগুলো পালিয়ে আছে এখনো। মানে আমি এই জন্যে খুশি যে তারা কোথাও কিন্তু এটা বুঝেছে, দে হ্যাভ ডান এ ক্রাইম। হ্যাড ইট নট বিন সো, তারা সেখানেই থাকতেন এবং মানুষের সঙ্গে কথা বলতেন, বা পুলিশ গেলে পুলিশের সঙ্গে আরামসে কথা বলতেন। এই যে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার, ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা অবশ্যই চাইবো যে তারা গ্রেফতার হবেন, শুধু পালিয়ে বেড়ালে হবে না। কিন্তু আমার কথা হলো, এই যে তাদেরকে যদি গ্রেফতার করে আইন এবং প্রশাসন, আইন মেনে তারা কি শাস্তি পেতে পারে? তারা এখানে রূপক চরিত্র, সারা রাজ্যে যে বা যারা পশু পাখিদের মেবি আগামীকাল সকাল থেকে মারবে, তাদের শাস্তি কি কি হতে পারে? ভালো প্রশ্ন দাদা। বিষয়টা হচ্ছে যে আজকে যখন কোনো পশুদের জন্য আইন আছে, এমন যে কোনো আইন নেই, আইন আছে। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960, আবার বলছি প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960,
আর আছে আইপিসি সেকশন 428 অ্যান্ড 429। 428 অ্যান্ড 429টা একটু শক্ত ধারা, যেখানে 2 থেকে 5 বছর অবধি জেল হতে পারে যদি তাকে সেই পশুটাকে মেরে ফেলা হয়। কিন্তু যেটা প্রথম বললাম, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960, সেটা কিন্তু খুব পিছিয়ে পড়া একটা আইন। 1960-তে সেটাকে গঠন করা হয়েছিল, কোনো চেঞ্জেস আসেনি। এখনও কোনো কুকুরের ওপরে গাড়ি চালিয়ে দেওয়া বা কোনো কুকুরকে অ্যাবিউজ করা, অত্যাচার করা করলেও শুধু 50 টাকার ফাইন বা 50 টাকা দিলেই তার কিন্তু বেইল হয়ে যাবে। এতটাই উইক একটা আইন, পশু আইন। সেটাকে চেঞ্জ করার জন্য আমাদের মতো বিভিন্ন অর্গানাইজেশনরা, ছোট বড় অর্গানাইজেশনরা বহু বছর ধরে আমরা ফাইট করে চলছি যাতে এই আইনটাকে চেঞ্জ করা হয়, স্ট্রঙ্গার লস যাতে আনা হয় অ্যানিমাল ক্রুয়েলটির এগেনস্টে। বাট আইপিসি সেকশন 428 আর 429 যেটার মধ্যে আছে, সেটা মিনিমাম 2 to 5 years অফ জেল হতে পারে, প্লাস ওর পেনাল্টি, ফাইন, সেটা মানে কিন্তু লাগানো যেতে পারে। আর্থিক পেনাল্টিও হতে আর্থিক পারে। পেনাল্টি সেটা লাগানো যেতে পারে। আজকে সকালবেলায় সুমিতা বর্ধন তিনি লিখছেন, অমানুষগুলো সত্যি মানুষের মতোই দেখতে, ধিক্কার সেই সব মানুষগুলোকে, ভালো হয়ে উঠুক দুজনেই। গোপাল ভট্টাচার্য লিখেছেন, ভালো কাজ করেছেন রণবীর দা। অনিন্দিতা রায় লিখেছেন, মানুষ বর্বর হওয়ার জন্য এমন মরিয়া কি করে হচ্ছে বুঝি না। সীমা দাশগুপ্ত লিখেছেন, দুজনেরই সুস্থতা কামনা করি। জাহ্নবী সাহা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর রণবীর রায় এবং পসামকে। এদিকে শান্তনু দেব লিখছেন, শক্ত বিচার চাই। তন্দ্রা পাল লিখছেন একই কথা। কমল দত্ত লিখছেন, স্কুল জীবনের সাথেই তোমাকে গ্র্যান্ড স্যালিউট জানাই। যারা এই অমানবিক কাজটির জন্য দায়ী তাদের শাস্তি চাই। সরকারের নিকট আবেদন রাখছি, দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পিন্টু রায় তিনি লিখছেন, কালু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুলক দাস লিখছেন, টাইম ফর অল অ্যানিমাল লাভার্স টু রেজ ভয়েস অ্যান্ড টেক অ্যাকশন এগেইনস্ট সাচ ইল ইনসিডেন্ট। তন্দ্রা আচার্য লিখছেন, থ্যাংক ইউ আপনাদের, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আপনারা এই পদক্ষেপ নিয়েছেন বলে। এদিকে বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার হ্যাঁ, দাদা, আমার মনে একটা প্রোগ্রাম আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। আমি একজন পশুপ্রেমী। দেখুন, পশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, কেউ জ্ঞানে করছে, কেউ অজ্ঞানে করছে। আপনি দেখুন, আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে বিশেষ করে গাড়ির চালক যারা, যদি একটা ছোট্ট বিড়ালও যায়, ওদেরকে ইচ্ছাকৃতভাবে ওটাকে মেরে ফেলে, ওটাকে হত্যা করার। কুকুর, আমি দেখুন কোন একটা জায়গাতে দেখেছি, একটা উপস্থিত ছেলে আমার সামনে একটা জ্যান্ত কুকুরকে একটা লাঠি দিয়ে ওকে প্রচন্ড ভাবে মানে মেরেই ফেলেছি এটাকে। তারপর আমি গিয়ে ছুটে গিয়ে এটাকে ধরে গিয়ে জল ঢেলে ওকে আমি খুব বকাবকি করলাম, কেন করছো ভাই, তোমাকে কি ডিস্টার্ব করলো? ওকে তুমি কিছু, ওকে তো তোমাকে কিছু করেনি, কেন ওকে মারছো? তো এরকম আমার চোখের সামনে আমি অনেক কিছু এক্সাম্পল দেখেছি, যেটি আমার খুব আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। কেন? আমার জন্য একটা প্রাণ আছে, আমার বাঁচতে ইচ্ছে করে। ওই পশুটার কথা, সে তো প্রাণ আছে, তারও তো বাঁচতে অধিকার আছে, তারা তো বাঁচতে ইচ্ছে করছে। আর আমরা পশু পাখি ছাড়া আমরা মানব সভ্যতা, মানব জীবন আমরা বাঁচতে পারবো না। ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন। আমাদের আজকের এই আলোচনাটিকে কেন্দ্র করে পূর্ণি বসু তিনি লিখছেন, রণবীর দা এবং পসাম, হ্যাটস অফ টু ইউ বোথ। এরকম নৃশংসতা কিভাবে সহ্য করা কি অমানবিক দেখা যায় না, শাস্তির ব্যবস্থা করা হোক এদের। অভিজিৎ আচার্য লিখছেন, গ্রেট জব। এদিকে অনুদ্যুতি দেবনাথ লিখেছেন, হতবাক হয়ে গেলাম, সুস্থ হয়ে ওঠো তুমি, আপনারাও সবাই সুস্থ থাকবেন। রবীন দে, ভাই রণবীর, তোমাদের এই মহৎ প্রচেষ্টার জন্য বন্ধু হিসেবে গর্বিত। সমীর ভাদুরী সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন দুজনকেই। দীপ্তনু বক্সি তিনি বলছেন, দুজনেই সুস্থ হয়ে উঠুক। দেবিকা ভট্টাচার্য লিখছেন, দুজনের সুস্থতা কামনা করি। উদয় শঙ্কর ভট্টাচার্য লিখছেন, ভাই রণবীর, সকালবেলা তোমার পোস্টটা দেখেছিলাম। আমি আসলে এই ধরনের নৃশংস ব্যাপারে এতটাই রক্তাক্ত হয়ে যায়, কিছু বলার মতো বোধ থাকে না। এরপরে শুভ্রজিতের পোস্টটা দেখলাম, আবার তোমার এই পোস্টটা দেখলাম, সবার মতো আমিও ভাষাহীন। তোমরা গিয়ে কাজটা করে এসেছো, হয়তো আমি এই বাচ্চাটিকে দেখতেই পারতাম না। যাই হোক, বাচ্চাটির দ্রুত আরোগ্য কামনা করি। আর এই পিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় থাকবো। যদি আমার কিছু প্রয়োজন লাগে তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করবে। আমার টেলিফোন নম্বর এই। তোমাকে তোমাদেরকে দূর থেকেই নমস্কার জানালাম। এই যে প্রত্যেক দিন রণবীরদা, আমার মনে হয় দ্য গ্রুপ ইজ গেটিং বিগার, মানে এভরিডে নানাভাবে আমরা সামাজিক মাধ্যমকে ব্যবহার করছি এখন। ঋগ্বেদরা অনেক আগে থেকেই, আমি দেখেছি ঋগ্বেদের যে তারা রাত্রিবেলায় একটি কুকুরকে খাওয়াচ্ছে, শুধুমাত্র ওই ভিডিওটার প্রচুর দৃশ্য হয়।
মানে অনেকে দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, মানে ইটস এ ভেরি নর্মাল একটা ইনসিডেন্ট, কিন্তু তারপরেও ওই লাইকগুলো এখন আমি বুঝি যে তারা আসলে ওই অ্যাওয়ারনেসটা চেয়েছিলেন যে রাত্রিবেলায় ঠিক যেমন আমরা কোভিডকালীন সময়ে PB24 এর তরফ থেকে, প্রতিবাদী কলমের তরফ থেকে ভয় নেই পাশে আছি বলে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম এবং টানা প্রায় 2.5 মাস মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আমরা খাবার দিয়েছি সকাল এবং রাতে। ঠিক ওই সময়টাতে আমরা দেখেছি ঋগ্বেদ কত মানুষ কিন্তু এই শহরে ইয়াং ছেলে মেয়েরা তারা স্কুটি নিয়ে নিয়ে পুলিশের পারমিশন নিয়ে পথে বেরিয়ে পড়েছে এবং পশু পাখিদের খাইয়েছে। অ্যাজ অন ডেট ডক্টর রণবীর রায় আমরা কিছুদিন আগে দেখলাম তিনি নিজের বাড়ির আশেপাশে সিমেন্টের কিছু পাত্র তৈরি করে দিলেন এবং তিনি চাইলেন যে এখানে পশু পাখিরা তারা প্রত্যেকদিন এসে জল খাবে। আপনার তো আরো অনেক কাজ আছে, মানে আপনার রোগী দেখা আছে, টেবিল টেনিস খেলা আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা আছে, ঘোরাঘুরি আছে, স্ত্রী এবং ছেলেকে নিয়ে লং ড্রাইভে যাওয়া আছে। এই সব কিছু রেখে এই কাজগুলোতে কে আপনাকে ইন্সপায়ার করলো? কেন মনে হয় বাড়িতে একটি কুকুর আছে তার প্রতি দায়িত্ব পালন করাই তো যথেষ্ট, কিন্তু পাত্র করে দিতে হবে জায়গায় জায়গায়, রাস্তার কুকুরগুলো বেড়ালগুলো জল খাবে, এই দায়িত্ব আপনাকে কে দিল? আমার ঘরে যে কুকুরটা আছে, দিস ইজ মাই থার্ড ডগ। মা নেই আজকে। সিন্স 20-25 ইয়ার্স ধরে আমি কুকুরের সঙ্গে সম্পৃক্ত আছি। আর এই ধরনের কাজগুলি যত দিন যাচ্ছে আস্তে আস্তে অনুভব করতে শিখেছি যে সামাজিক দায়বদ্ধতার একটা মাইনে রাখে। ঋগ্বেদকে পাশে পেয়েছি, শুধু ঋগ্বেদকে বললে ভুল হবে এই মুহূর্তে। ওরা খুব ভালো কাজ করছে, সারা দিন রাত কাজ করছে, পাশাপাশি আরও অনেকগুলি এনজিও একসাথে সবাই মিলে কাজ করছে। তো আমি যেটা চাইবো কিছু কিছু কাজ সমানভাবে বিভিন্ন বাধা অতিক্রম করে যাতে সমাজের কাছে একটা ভালো বার্তা বহন করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেরকম এই ধরনের কাজের প্রতি আমাদের অনুরাগ বাড়ছে, কুকুরের সংখ্যা কিন্তু বাড়ছে। সো এ ক্যাম্প অর মেনি ক্যাম্পস অফ মাস স্টেরিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই রাজ্যে, যাতে প্রজনন এবং বংশবৃদ্ধিকে কিছুটা গুরুত্ব দিয়ে ভাবা যায়। সেই ক্ষেত্রে একটা এনজিওর পক্ষে সেটা কন্ট্রোল করা খুব মুশকিল। একটা কুকুর রাস্তায় আছে, রাত্রে ইনজুর হয়েছে, অনেকগুলি কুকুর একসঙ্গে থাকে, খাওয়া দাওয়ার জন্য কিছুটা আর্থিক অনুদানও দরকার, সবার কাছ থেকে সমানভাবে সবসময় চাওয়া মুশকিল হয়ে যায়। তো আমি চাইব স্বতঃপ্রাণোদিতভাবে যারা যারা আছেন, যারা আমাদের সঙ্গে আছেন, ঋগ্বেদ এবং বিভিন্ন এনজিওর সঙ্গে আছেন, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন। শুধু ইনজুরি হবে বা কোনো আঘাত পাবো, আমরা কিছুদিন কথা বলবো, আবার সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা স্থিতধী হয়ে যাব, সেরকম না হয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করে চলুন। আমরা সরকারের পাশে থাকি এবং একটা শেল্টার হাউসে চেষ্টা করতে পারি না মাস ওয়ে আরো। এবং আমার মনে হয় প্রত্যেকটা জেলাতেই প্রয়োজন, প্রত্যেকটা এই টোটাল আলোচনার ফোকাসটা যদি শুধু শহর আগরতলায় হয় তাহলে তো সারা রাজ্যের পশু পাখি। বিশ্বাস করবেন না, শুধু আজকে ঘটনার পরে আমি বিলোনিয়া থেকে ফোন পেয়েছি, আমি ঋগ্বেদকে বলছিলাম উদয়পুর থেকে ফোন পেয়েছি, কেউ বলছে যে কালকে চলে আসতে, যে কুকুরটাকে শুধু একবার দেখতে, কিছু কিছু ওষুধ যদি লাগে, কোনো ধরনের ভাবে কিছু ভাবে যদি সাহায্য করা যায়। খুব সুন্দর। পলাশ নমশূদ্র তিনি লিখছেন, কে বা কারা এই কুকুরটিকে এইভাবে মারধর করলো জানি না, তাদের শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে ঋগ্বেদ। আমাদের সময় প্রায় শেষের পথে, কিন্তু আমি আরেকটা বিষয় একটু স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আমরা দেখি যে আমাদের এই শহরে প্রচুর সাংস্কৃতিক সংগঠন আছে, প্রচুর এনজিও আছে যারা হয়তোবা অন্যান্য কাজ করে। কেমন কাজ করে? যেমন বৃদ্ধাশ্রমে খাবার দেয়, কেউ অরফেনেজে গিয়ে চাল ডাল ইত্যাদি দেয়, ছেলে মেয়েদের দুর্গাপূজার সময় বাস করে ঘোরায়। এমন প্রচুর এনজিও আছে যারা হয়তোবা বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজে গিয়ে অ্যাওয়ারনেস করে বিভিন্ন বিষয়ের ওপর। ঠিক একইভাবে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম কিংবা জীবনানন্দ দাশ নিয়ে অনুষ্ঠান করে, বা কোনো ক্লাসিক্যাল গান বা নাচের অনুষ্ঠান করে। কোথাও কি ঋগ্বেদ এটা মনে হয় যে এই যে পসাম শুধুমাত্র পশুদের নিয়ে কাজ করবে, আর এই এনজিও গুলো বা এই সংস্থা বা প্রতিষ্ঠানগুলো শুধু কাজী নজরুল আর রবীন্দ্রনাথ নিয়ে কাজ করবে, এটা না হয়ে ঠিক উল্টো ঘটনাগুলোও ঘটতে পারে? মানে আমি বলতে চাইছি, টু বি ভেরি অনেস্ট, যে পসাম কখনো কখনো রবীন্দ্র নজরুল জয়ন্তী করতে পারে, আবার রবীন্দ্র নজরুল জয়ন্তী যারা করে তারা কখনো কখনো পশু পাখিদের নিয়ে অনুষ্ঠান করতে পারে। এই ইন্টারমিংলিংটা কি খুব প্রয়োজন আজকের দিনে? খুব দরকার। যত আমি সবসময় বলেছি, দাদা তোমার প্রোগ্রামে আগেও যখন এসেছি আমি বলেছি, আরও অনেক এনজিওর দরকার যারা শুধু অ্যানিমালস নিয়ে না, সব কিছু নিয়ে কাজ করবে, পুরো সোসাইটিকে নিয়ে কাজ করবে। আজকে
পসমের জন্য বা অন্য এনজিওদের জন্য আগরতলা আছেই হাতে গুনে কয়েকটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যারা ডেডিকেটেডলি অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ, আছেই দু একটা অর্গানাইজেশন। তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না পুরোটা আগরতলা শহর বা আগরতলার বাইরেও, যেরকম বিশালগড় আজকে গেলাম আমরা, কাজ করা। তো সব এনজিওরাই যদি এগিয়ে আসে, যারা কেউ আজকে মানুষের জন্য করছে, সে নিশ্চয়ই করতে পারে, তার চোখের সামনে যদি দেখে কখনো কোনো কুকুর অসুস্থ আছে, ইনজিওর্ড আছে, সে কিন্তু সেই পশুটাকেও হেল্প করা উচিত। তার সঙ্গে আমি সেটাও বলবো, আজকে আমাদের লোডটা কমবে যদি অন্য এনজিওরা এগিয়ে আসে। তুমি যেটা বললে যে পসম কি অন্যান্য কাজে এগোতে পারে কি না, আমাদের নিশ্চয়ই পারে, কিন্তু তার জন্য আরও অ্যানিম্যাল ওয়েলফেয়ারে কাজ করছে এরকম আরও মানুষ দরকার, ঠিক, আরও প্রয়োজন। তখন নিশ্চয়ই আমরাও অন্যান্য ফিল্ডে মানুষের জন্য সেবা বা নেচারের জন্য আমরা কাজ আরও বাড়াতে পারবো। রণবিদ্যা, শেষ অ্যাপিল কি হবে? কাজ করার প্রবণতা বা ইচ্ছাটা যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেটা থাকুক, আমার কোনো মেইন স্ট্রিমে থাকুক। যিনি আজকে সংস্কৃতি নিয়ে কাজ করছে বা যে এনজিও বা সংস্থাগুলি করছে, সেটা ওদের যদি মুখ্য একটা কারণ থাকে, সেটাতেও মনোনিবেশ করা উচিত আমার মনে হয়। অবশ্যই করবে। কিন্তু পাশাপাশি যে তুমি যেটা বলছো, সেটাকে মুখ্য রেখে এগুলিকেও যথেষ্ট সময় না দিতে চেষ্টা করাটা অন্যায়, কিছুটা সময় দিয়ে বা ভাইস ভার্সাও ভাবা উচিত। আর যেটা আজকের প্রাসঙ্গিকতায় বলা, যারা এখনও আন্ডার জুরিসডিকশন আছে, কিছু মন্তব্য করা ঠিক হবে না। আমরা কথা বলেছিলাম, তো চাইব অতি সত্বর তদন্ত সাপেক্ষে দোষীদের আইনে আওতায় আনা এবং কঠোর থেকে কঠোরতম কোনো শাস্তি না দেওয়া, যাতে আগামী বা ভবিষ্যতে কোনো এই ধরনের কাজ করতে গেলে 10 বার চিন্তা করতে লাগে। এবং আমি ব্যক্তিগতভাবে, এবং ঋগ্বেদকে আমি বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, সবাই পাশে আছেন। আমরা চাইব, প্রশাসন দেখছে, এবং আমি আবারও এই প্রোগ্রামের দিয়ে ওদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির আমি আর্জি রাখছি। সকালবেলা একটি খবর প্রকাশিত হয়েছে এবং নিজের চেম্বার বন্ধ করে আপনি নিজের গাড়ি করে ঋগ্বেদদের নিয়ে বিশালগড় গেছেন, কুকুরটিকে নিয়ে এসছেন এবং ওই অবধি আপনি একটি দায়িত্ব পালন করলেন। তারপরে ঋগ্বেদ এই কুকুরটিকে ঠিক করা, সেবা যত্ন করা, এবং এখন আমরা দেখাচ্ছি দর্শকদের যে কুকুরটি একটু ভাত খাওয়ার চেষ্টা করছে। এই যে অসম্ভব একটি সাকসেস স্টোরি, আপনাদের দুজনকে প্রণাম জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা শুনলেন, আপনারা বুঝলেন, আপনারা অনুভব করলেন। আর শুরুতেই যেটা বলছিলাম, এই সেতু পারাপারে যদি আমরা ওপারে যেতে পারি, আপনারা ওপার থেকে এপারে আসতে পারেন, আমাদের কথা যদি আপনাদের স্পর্শ করে, আপনাদের ভাব যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই পশু পাখিগুলো ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদের অপেক্ষায় থাকবে। শুভরাত্রি।